আচ্ছা, আজকে আমরা একটা প্রশ্ন থেকে শুরু করি পর্যাবৃত্তিক গতিটা। সেটা হচ্ছে সাম্যাবস্থায় থেকে একটি সরল দোলন গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে কৌণিক বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তার মানে আমাকে বলছে যে এমন একটা সরণের কথা বা কতটুকু দূরত্ব অতিক্রম করলে তার কৌণিক বেগটা হবে সর্বোচ্চ বেগের অর্ধেক। এখন ফার্স্ট অফ অল আমরা জানি যে সর্বোচ্চ বেগের যে সূত্রটা সেটা আমরা কি জানি। সর্বোচ্চ বেগের সূত্রটা আমরা জানি হচ্ছে ভি ম্যাক্স ওমেগা এ। এখন আমাকে এমন একটা পজিশনের কথা জানতে চেয়েছে যে পজিশনে কিনা কৌণিক বেগটা সর্বোচ্চ বেগের অর্ধেক হয়। তাহলে আমরা জানি যে সরণের সূত্র জানি ওমেগা এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হবে আমাদের কত, হাফ অফ ওমেগা এ। ঠিক আছে, এখন এ ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে বেগের সূত্র। বেগের সূত্র গতকালকে আমি দেখিয়েছি, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেগের সূত্র। তো এই যে বেগটা আছে সেই বেগটা কি হবে, সর্বোচ্চ বেগের অর্ধেক। আচ্ছা, দুই পাশ থেকে ওমেগা আমার চলে গেলে থাকে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা স্কোয়ার করে দিই, এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ধরো এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমার কত চলে আসে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 3 এ স্কোয়ার বাই 4। তাহলে সেখান থেকে এক্সের মান হবে প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 এ। ক্লিয়ার? তাহলে এই পজিশনে যখন আমার থাকবে, মানে সর্বোচ্চ যে আমার বিস্তারটা আছে সেই বিস্তারের প্লাস মাইনাস রুট 3/2 অংশে যখন থাকবে তখন দেখা যাচ্ছে ওর বেগটা হবে আমার সর্বোচ্চ বেগের অর্ধেক। ক্লিয়ার? আচ্ছা, সরল দোলন গতিসম্পন্ন বস্তুর অন্তর্কলন আর হচ্ছে অবকলনীয় সমীকরণ। আচ্ছা, এখানে আমাকে কি করছে, ফার্স্টে হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমি কিভাবে সরল দোলকের যে রাশিমালাগুলো সেই রাশিমালাগুলো বের করতে পারি এখানে সেটাই দেখাইছে। আচ্ছা, তো এখানে যেটা আমাদের প্রুফ করছে, আমাদের মেইন প্রুফের যে আমাদের কোন সূত্রগুলো ফার্স্ট অফ অল আমাদের প্রুফ করতে হবে হচ্ছে যে সরল দোলনের আমার মেইন সূত্র হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ আর হচ্ছে ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এই সূত্রটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই সূত্রটা আমরা প্রুফ করে দেখাই। আচ্ছা, ধরে নিলাম যে আমার যদি সরণ যদি এক্স হয় তাহলে বেগ ভি ইকুয়ালস টু কত আসবে, ডিএক্স বাই ডিটি চলে আসবে। আর এ মানে ত্বরণ ইকুয়ালস টু ডিএক্স ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার চলে আসবে। ক্লিয়ার? এরপরে আমরা জানি কোনো বস্তুর বেগ হচ্ছে এম, তাহলে এফ ইকুয়ালস টু আমরা লিখব হচ্ছে এম এর জায়গায় আমরা একটু আগে যে সূত্রটা লিখলাম যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখে ফেললাম। ওকে, আমরা এখান থেকে শিখছি যে আমার ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক, কিন্তু কি হবে বিপরীত দিক থেকে, মানে এদের দিক হবে বিপরীত দিকে, যার কারণে আমার সামনে আসবে হচ্ছে মাইনাস। তো আমার এখানে এম গুণ করে দিলাম আর এর জায়গায় আমরা কি লিখে দিলাম, এর জায়গায় আমরা লিখে দিলাম ওই সূত্রটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার
ইকুয়ালস টু আমরা একটা ধ্রুবক আনবো কে মাইনাস কে এক্স, আমার চলে আসলো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার এই যে কে ধ্রুবকটা নিলাম, কে ধ্রুবক হচ্ছে স্প্রিং ধ্রুবক, এর মান স্প্রিং মানে একে আমরা স্প্রিং ধ্রুবক বলে থাকি। তার মানে আমার হচ্ছে স্প্রিংয়ের আমরা 9-10 এই জিনিসটা দেখে আসছি যে আমাদের যখন স্প্রিংয়ের যে সূত্রগুলো আছে সেটা প্রুফ করার সময় আমাদেরকে একটা ধ্রুবক ছিল আর সেইটা নিয়ে আমরা ম্যাথও করেছি, ঠিক আছে, ম্যাথও করে আসছি। তো এই স্প্রিং ধ্রুবকটা কিসের উপর নির্ভর করে? স্প্রিং ধ্রুবকটা নির্ভর করে দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন আর হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর ডিপেন্ড করে। কারণ আমরা জানি স্প্রিংটা ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালস দিয়ে তোমার প্রডিউস করা হয়ে থাকে। তো ওই যে ম্যাটেরিয়ালের স্থিতিস্থাপক যে ধর্মটা থাকে বা স্প্রিংটা কিভাবে তৈরি, অনেক বেশি কার্লি বড় আকারে তা নাকি ছোট, কার্ভিংটা কীরকম কার্ভিং, সেটার উপরে জ্যামিতিক গঠনের উপর নির্ভর করে, আর হচ্ছে দৈর্ঘ্যটা কতটুকু তার উপরে নির্ভর করে থাকে। তো সেখান থেকে আমরা লিখতে পারি কে ইকুয়ালস টু এফ বাই এক্স, ঠিক আছে, কে ইকুয়ালস টু এফ বাই এক্স। এই জিনিসটা আমরা কোথা থেকে পেলাম? আমরা একটু মানে পিছনের দিকে যাই, পিছন বলতে 9-10 আমরা যে জিনিসটা পড়ছি, 9-10 পড়ছি হচ্ছে এফ সমানুপাতিক মাইনাস এক্স। তো সেখান থেকে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স আমাদের চলে আসছিল। তো এইখান থেকে আমাদের এই সূত্রটা চলে আসছে। ওকে, আচ্ছা, তো এর একক তো বুঝতেই পারতেছি নিউটন পার মিটার, আর হচ্ছে মাত্রাটা কত আসতেছে? মাত্রা আসছে হচ্ছে মিটার এম টি ইনভার্স 2 ওর মাত্রা। আচ্ছা, যাই হোক, এর কাহিনী হচ্ছে এই পর্যন্ত শেষ। এরপরে আমরা হচ্ছে জানি যে কোনো কণার কৌণিক বেগ যদি ওমেগা হয়ে থাকে, ওমেগা কৌণিক বেগের জন্য আমরা লিখতে পারি যে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারি। ওকে, ঠিক আছে। এখন দেখো যে আমাদের এখান থেকে কি আসছে, এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা দেখো একটু গতকালকের ক্লাসে আমি কিন্তু একটা জিনিস দেখিয়েছি, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমি কিন্তু গতকালকে এটা দেখাইছি যে এ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন এ মানে হচ্ছে এইটা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, এখন আমরা এই সমীকরণ আর এই সমীকরণের জন্য এখানে যদি 1 নম্বর সমীকরণ দিই, এখানে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে এখান থেকে আমি সরাসরিভাবে লিখতে পারি। সাপোজ দেখো, এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করতে হবে। আরেকটু সিম্পলিফিকেশন কি, আমি শুধুমাত্র এটা রাখবো, ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে বাই এম এক্স, ঠিক আছে, মাইনাস কে বাই এম এক্স। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস কে ডিভাইডেড বাই এম এক্স ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। কারণ এখানে এই জিনিসটুকু আর এই সমীকরণে এই জিনিসটুকু পরস্পর সমান, তার কারণে এই রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এই রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি কে ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এখান থেকে আমরা লিখতে পারি কে বাই এম ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। আচ্ছা, দেখো কে বাই এম ইকুয়ালস টু যেহেতু ওমেগা স্কোয়ার, তাহলে এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণের মধ্যে যদি আমরা ওমেগা স্কোয়ারটা বসিয়ে দিই এই সমীকরণটার মধ্যে, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়ালস টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স। ক্লিয়ার?
ইকুয়ালস টু কত চলে আসবে, 0 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কোন মাধ্যমে আসলাম, এ সমানুপাতিক মাইনাস এক্স স্কোয়ার, সেখানে এম গুণ করে দিলাম, এটা চলে আসলো। সবগুলো অন্য সাইডে নিয়ে শুধু এই রাশিটাকে এক সাইডে রেখে দিলাম। এরপরে আমরা কে এর মান এখান থেকে নির্ণয় করলাম। তো যাই হোক, এ ইকুয়ালস টু আমরা জানি ওমেগা স্কোয়ার এক্স, তো ওই রাশিটার মান, এটার মান আর এটার মান মিলে আমরা এখানে এই মানটা লিখতে পারলাম। তাহলে কে বাই এম ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। এখন এই মানটা আমি যখন এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলে দেখা যাচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তেমন ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে এই যে আমরা সূত্রটা শিখলাম, সেখান থেকে আমরা কিভাবে সরল দোলকের যে গতির সমীকরণটা, তার মানে এক্স ইকুয়ালস টু ওমেগা এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস সিগমা, ওটা আমরা জানতে পারি। কিভাবে জানতে পারি সেটা এখন আমরা দেখি। যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এখন আমরা কত গুণ করে দিব, দুইটার সাথেই আমরা 2 dx বাই dt গুণ করে দিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি বাই ডিটি এখানে এখন আমরা দেখি যে এখানে যদি আমাদের সমাকলন করা হয়, সমাকলন করলে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে dx বাই ডিটি এত স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, আর হচ্ছে ডি বাই ডিটি, আর এখানে এক্স স্কোয়ার। আমরা সমাকলন করলে এই জিনিসটা চলে আসবে। ওকে, এখন আমি এটাকে কী করতেছি, আমি টি এর সাপেক্ষে আবার একে সমাকলন করব। সমাকলন করলে আমাদের যেটা চলে আসতেছে, দেখো আমরা কি করলাম, টি এর সাপেক্ষে লিখতে হবে, টি এর সাপেক্ষে সমাকলন করে। আচ্ছা, সমাকলন করলে আমি এখান থেকে পেয়ে যাব dx ডিভাইডেড বাই ডিটি এত স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি। যেহেতু সমাকলন করছি, সমাকলন করলে আমার একটা ভ্যালিড মান থাকবে, যেটা কিনা আমার সম্পূর্ণ মানটাকেই অ্যাজিউম করে থাকে বা সম্পূর্ণ মানটাকেই আমার ক্লিয়ারভাবে প্রকাশ করে থাকে, সেই জন্য আমরা সিটা এনে থাকি। ওকে, আচ্ছা, যখন সর্বোচ্চ পজিশনে থাকে, দেখা যাচ্ছে যখন সর্বোচ্চ পজিশনে থাকে, আমরা জানি সর্বোচ্চ পজিশনে থাকলে ভি এর মান 0 হয়ে যায়। আমরা যখন এই গ্রাফটা আমরা দেখব, এই হায়েস্ট পজিশনে যখন কোনো বিন্দু থাকবে গতিশীল অবস্থায়, হায়েস্ট পজিশনে ওর বেগের মানটা হয়ে যায় 0। তার মানে হায়েস্ট পজিশনে আমাদের dx বাই ডিটি ইকুয়ালস টু আমাদের 0 চলে আসে। তাহলে আমরা সি ইকুয়ালস টু চলে আসে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে আমরা সি ইকুয়ালস টু ওমেগা এক্স স্কোয়ার পেয়ে থাকি। ওকে, এখন এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার মধ্যে আমরা এই ইয়েটা বসিয়ে দিব, সি স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার আমরা পেয়ে গেছি, সেটা আমরা এই সমীকরণটার মধ্যে বসিয়ে দিব। সি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা একে আমরা বসাবো। তাহলে হচ্ছে ডিএক্স ডিটি এত হোল স্কোয়ার ইকুয়ালস টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার।
তাহলে আমাদের আসবে dx বাই dt এত স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, আর হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমাদের চলে আসতেছে। তাহলে সেখান থেকে dx বাই dt এর মান আমরা লিখতে পারি ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে আমি এখানে dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা ডিটি। এখন এই জিনিসটাকে আবার আমাদের সমাকলন করতে হবে। আবার যদি সমাকলন করি, আমরা সমাকলনের নিয়ম অনুসারে জানি এইরকম যখন থাকবে তখন আমাদের আসবে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। সাইন ইনভার্স কত চলে আসে? এক্স বাই এ। আর ওকে যদি আমরা সমাকলন করি তাহলে আমাদের আসে হচ্ছে ওমেগা টি, আর প্লাস সি আসে। সি এর জায়গায় আমরা এই সিগমাটা বসিয়ে দিব। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন যদি করি তাহলে এক্স বাই এ ইকুয়ালস টু কত চলে আসে? সাইন ওমেগা টি প্লাস এক্স ইকুয়ালস টু বাকিটা বসিয়ে দিব। তাহলে আমাদের কিভাবে ওই সূত্রটা থেকে আমাদের মেইন যে সূত্রটা আছে, মানে আমাদের স্মরণের যে সূত্রটা, সেই স্মরণের সূত্রটা পেয়ে থাকি, এটা আমরা এখানে দেখালাম। ওকে, একটু ম্যাথ করি। একটি বস্তু কণা শরৎসঞ্চিত স্পন্দনে দুলছে, যার গতির সমীকরণ এখানে দিয়ে দেওয়া আছে। টি সেকেন্ড সময় পরে বস্তুর সরণ বেগ ও ত্বরণ কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। এটা খুব ইজি বলতে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, যেমন এখানে আমাদের এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 10 cos 6 পাই টি প্লাস পাই বাই 3। তাহলে টি ইকুয়ালস টু যখন 3 তখন আমাদের এক্স এর মান কত সেটা জানতে চেয়েছে। তাহলে একদম নর্মাল cos 6 পাই ইন্টু 3 প্লাস পাই বাই 3। এগুলো যখনই আমরা ক্যালকুলেটারে বসিয়ে ক্যালকুলেশন করব আমাদের সরাসরি মান চলে আসবে। এটার মান আমাদের চলে আসে 5 মিটার। এরপরে ফার্স্ট অফ অল আমাদের ভি এর সমীকরণ নির্ণয় করতে হবে। ভি এর সমীকরণ এখানে আমরা জানি সামনে মাইনাস আসবে, কেন? কারণ এখানে আছে কস থাকলে আসবে মাইনাস সাইন, তার মানে হচ্ছে 10 ইন্টু 6 পাই, কারণ এখানে টি এর সাথে যে সহগ থাকবে সেটাও সামনে গুণ হয়ে আসবে। ঠিক আছে, এখন টি ইকুয়ালস টু যখন 3 তখন আমাদের ভি এর মান কী করবো, এখানে জাস্ট 3 বসিয়ে দিব, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটার মান আসে -163.15 এত মিটার পার সেকেন্ড। এরপরে আমরা এ সমীকরণ নির্ণয় করব। এই সমীকরণ সাইনকে এখানে সামনে কিন্তু মাইনাসটা থেকেই যাবে। এখানে আসবে 10 ইন্টু 6 পাই স্কোয়ার, 6 পাই হোল স্কোয়ার, কারণ এই 6 পাইটা আবার রিপিট হবে। তারপরে এখানে আসবে cos 6 পাই টি প্লাস পাই বাই 3। ক্লিয়ার? এখন আমার টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে সিমিলার ওয়েতে আমরা এখানে যদি টি এর মানটা 3 বসাই, টোটালটার মানটা আমরা পেয়ে যাব। সেই মানটা আসবে -177.6 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, একটা সমীকরণ দিয়ে আছে এরকম, তো সেখান থেকে পর্যায়কাল যখন আমার 20 সেকেন্ড আর হচ্ছে আদি সরণ আমাদের দিয়ে দেওয়া আছে এত, তাহলে সেখান থেকে আমার কৌণিক কম্পাঙ্ক আর আদি দশাটা আমাদের এখান থেকে
বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে টি এর মান দিয়ে দেওয়া আছে, টি ইকুয়ালস টু দেওয়া আছে 20 সেকেন্ড। তো সেখান থেকে আমাদের ওমেগার মানটা বের করতে হবে। ওমেগা ইকুয়ালস টু 2π/t, 2π/t। ওকে, তাহলে আমি এখান থেকে 2π/t, তার মানে হচ্ছে 2π/20 যখন আমরা বসাবো তখন তার মানটা চলে আসবে 0.314। ওকে, এত রেডিয়াস পার সেকেন্ড। ওকে, তারপরে আমাদের ওয়াই এর মানটা দিয়ে দেওয়া আছে। যাই হোক, ওয়াই ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, 0. আমি মাঝে মাঝে স্লিপ অফ টাং হিসেবে ডেল্টাকে সিগমা বলে থাকি, বরাবর এটা কিন্তু ডেল্টা। আচ্ছা, তো আমাদের এখানে বিস্তার আদি সরণ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে এ না, এখানে মেইন যে আমাদের এখানে একটা সূত্র দিয়ে দেওয়া আছে, এই যে এটার মধ্যে আছে এর জায়গায় আছে 5, তার মানে আমরা এর জায়গায় এখানে 5 বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে 5 সাইন ওমেগার মানটাও কিন্তু আমরা এখান থেকে জেনে গেছি। তো ওমেগার মানটা আমি যদি এখানে বসাই, সেটা আসবে হচ্ছে না, ওমেগা মানটা পরে বসাবো, প্লাস সিগমা। আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু এখানে বলে দিছে যে ওয়াই এর যে মানটা, ওয়াই এর মানটা এটা কিন্তু আদি সরণের কথা বলে দিছে। তার মানে আদি সরণ যেখানে থাকবে সেখানে টি এর মানটা হয়ে যাবে 0। তাহলে 0.5 ইকুয়ালস টু 5 সাইন। আমাদের কিন্তু ওমেগাটা কাজেই লাগছে না, কারণ আমার আদি সরণের কথা বলে দিছে বলতে টি এর মান অটোমেটিক্যালি 0 চলে আসে, আমার ডেল্টাটা থেকে যাচ্ছে। তো সেখান থেকে আমরা হচ্ছে সাইন অফ ডেল্টা ইকুয়ালস টু পাই 0.01। তাহলে ডেল্টা ইকুয়ালস টু আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স 0.01 ইকুয়ালস টু 0.57 এত ডিগ্রি। ওকে, তার মানে আদি দশাটাও সময় যখন 0 তখন আমার ডেল্টার যে মান সেটা হচ্ছে আদি দশা। আবার সময় আস্তে আস্তে যখন বাড়বে ওর ডেল্টার মানটা তত চেঞ্জ হবে, তখন আবার সেটা কিন্তু আদি দশা বলা যাবে না, কারণ আদি দশা হতে হলে আমার টাইম অবশ্যই 0 হতে হবে, একদম মানে ইনিশিয়াল পজিশনে ডেল্টার মানটা কত থাকে সেটা বের করার জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি সরল দোলন গতি। সরল দোলন গতির জন্য এখানে আমরা সরল দোলকটা আগেই 9-10 শিখে আসছি, ওই সূত্রগুলোই আমাদের জাস্ট এখানে রিপিট হচ্ছে, আর তেমন কিছু না। যাই হোক, এখন সরল দোলক গতি সম্পন্ন সরল দোলকের 4টা সূত্র আছে। একটা হচ্ছে সমকাল সূত্র, একটা দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্র আর ভরের সূত্র। আছে সমকাল সূত্র কোনটা? কোনো স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সরল দোলকের বিস্তার যদি 4 ডিগ্রি এর মধ্যে থাকে তাহলে তার প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। মানে আমার এখানে এই যে এখানে সাম্যাবস্থান থেকে একদিকে যে আমরা টেনে ছেড়ে দিব, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল হতে হবে 4 ডিগ্রি বা তার কম, তার বেশি হওয়া যাবে না। বেশি হলেই দেখা যাবে যে আমাদের দোলন বা প্রত্যেকটা মুভমেন্টে আমার সমান সময় লাগছে না, বা এটা ইকুয়ালি যে আমরা মেজার করতে পারি, এখন এইভাবে করে আমরা মেজার করতে পারবো না। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। আমার যদি 4 ডিগ্রির মধ্যেই থাকে ওদের অবস্থানটা, তাহলে দেখা যাবে যে আমার দোলনকালটা এদের মানে এই যে তারের দৈর্ঘ্যটা আছে, ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্য বলা হয় একে, এই কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে আমার 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে আর হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সরল দোলকের ক্ষেত্রে আমার এটা অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক সাথে সম্পর্কিত কে
দোলনকাল। আচ্ছা, এরপরে হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্রতে বলা হচ্ছে যে 4°C মধ্যে যদি থাকে আর কার্যকরী দৈর্ঘ্য যদি স্থির থাকে, তাহলে যে কোনো স্থানে সরল দোলকের দোলনকার এর ভর আকৃতি, এই যে সামনে যে ববটা লাগানো আছে এটাকে বলা হচ্ছে বব, এই ববের ভর আকৃতি কিংবা উপাদানের উপর নির্ভর করে না। যদি আমার 4 ডিগ্রির মধ্যে ভরটা থাকে, তুমি যত বেশি পরিমাণে ভর দাও, যে কোনো আকৃতির দিতে পারো, তার সেগুলো কোনো কিছুর উপরে আমার দোলনকালটা ডিপেন্ড করে না। তাহলে এই তিনটা সূত্রের যে কম্বিনেশন সূত্রটা, সেটা আমরা কিভাবে পাই? সেটা পাই হচ্ছে টি সমানুপাতিক এল বাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি সমান সমান, এখানে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে 1/2 রুট ওভার এল ডিভাইডেড বাই জি। ঠিক আছে, 1/2 হচ্ছে ওদের সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমাদের জি এর মানটাও আমরা নির্ণয় করতে পারি। জাস্ট একটা নর্মাল সূত্র, জি ইকুয়ালস টু 4 পাই এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে একটা সুন্দর করে গ্রাফ দেওয়া আছে। গ্রাফের মধ্যে আমাদের এখানে যে এল এর সাথে টি এর যে সম্পর্কটা, সেটা খুব সুন্দর মতো প্রকাশ পেয়েছে, যে এল এর সাথে টি স্কোয়ারটা একটা সমানুপাতিক হারে বাড়ছে। ঠিক আছে, তার জন্য আমাদের 4 ডিগ্রি হতে হবে। তারপরে হচ্ছে আমার হচ্ছে এই যে ব্যাসটা হচ্ছে বেশ কয়েকবার আমাদের নির্ণয় করে একটা গড় ব্যাস নিতে হবে। তারপরে হচ্ছে টি এর মান আমার একদম কারেক্টলি এটা টি এর মানটা ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, পাহাড়ের উচ্চতা, আমরা এই যে সরল দোলকের এইটা করে ডিপেন্ড করে আমরা কিভাবে পাহাড়ের উচ্চতাটা মেজার করতে পারি, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখব। আচ্ছা, তো আমরা নর্মালভাবে জি এর মান জানি হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। আর যখন কোনো উচ্চতায় থাকে তখন এই জি এর মানটা চলে আসে জিএম ডিভাইডেড বাই ক্যাপিটাল জিএম আর প্লাস এইচ এত কে স্কোয়ার। ওকে, তাহলে জি প্রাইম আমরা যখন করব, তখন আমাদের চলে আসবে হচ্ছে যখন আমরা ভাগ করে দিব, তখন আসবে আর প্লাস এইচ এত হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই টোটালটা করলে আসবে হচ্ছে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর এত স্কোয়ার। তাহলে রুট ওভার জি বাই জি প্রাইমটা আমার কি চলে আসতেছে হচ্ছে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখি নর্মাল পজিশনে থাকলে এর দোলনকাল থাকে হচ্ছে টি। তাহলে টি 1/2 সরি, এখানে 1 না, শুধু 2 রুট ওভার এল ডিভাইডেড বাই জি। ওকে, আর হচ্ছে যখন আমার কোনো পাহাড়ের উপর থাকবে, তখন ধরলাম যে ওর দোলনকালটা হচ্ছে টি প্রাইম, তাহলে সেখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে 2 রুট ওভার এল ডিভাইডেড বাই, কারণ আমার এল এর কোনো চেঞ্জ হবে না, এল ডিভাইডেড বাই কত বের হয়ে যাবে, জি প্রাইম চলে আসবে। এখন এই দুটাকে আমরা ভাগ করে দিব। আচ্ছা, আমরা হচ্ছে টি প্রাইম বাই টি করব। ঠিক আছে, যখন এই দুইটাকে আমরা ভাগ করে দিব, তখন সেটার মান চলে আসবে জি বাই জি প্রাইম। ওকে, এখানে কিন্তু আমরা জি বাই জি প্রাইমের মানটা জানি, তো জি বাই জি প্রাইমের মানটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিই। আসতেছে হচ্ছে কত, 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে কিন্তু ইজিলি আমরা যদি নর্মাল পজিশনে দোলনকাল কত সেটা জানি, আমার পাহাড়ের উপরেও দোলনকাল কত সেটা যদি জানি, আর হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা তো আমাদের জানা মান, তো এই সবগুলো ডাটা যদি আমরা জানি, তাহলে পাহাড়ের উচ্চতা কত সেটা আমরা ইজিলি মেক করতে পারবো। আচ্ছা, পাহাড়ের উচ্চতাটা এখানে চলে আসবে হচ্ছে টি বাই টি প্রাইম ডিভাইড বাই টি -1 ইন্টু আর। ঠিক আছে, এই সূত্র অনুসারে আমরা এইচ এর মানটা নির্ণয় করতে পারব।
আচ্ছা, একটা ছোট ম্যাথ থেকে আমরা শুরু করি যে 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে আর 4 সেকেন্ডে 8টি দোলন সম্পন্ন করে। তাহলে 4 সেকেন্ডে 8টি দোলন সম্পন্ন করলে আমার এখানে কিভাবে এখান থেকে আমরা ইয়েটা বের করতে পারবো, কি যেন বলে, টিটা বের করতে পারবো সেটা দেখি। তাহলে এফ আমাদের ফার্স্ট অফ অল কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। কম্পাঙ্কটা আমাদের বের হবে হচ্ছে 4 সেকেন্ডে 8টি দোলন, যে কয়টা দোলন দিবে ডিভাইডেড বাই টোটাল সময় ইকুয়ালস টু আমার 2 পার সেকেন্ড চলে আসছে। তার মানে এটা আবার কম্পাঙ্ক নির্ণয় করলাম। আর আমরা টি ইকুয়ালস টু জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই এফ, তাহলে সেখান থেকে আমি পেলাম হচ্ছে 0.5। টি এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এল এর মানটা আমাদের এখানে দেওয়া আছে কত, 4 সেকেন্ড। ওকে, আমরা তো জি এর মান জানি, জি এর মান ইকুয়ালস টু 9.8। আমাদের অভিকর্ষজ ত্বরণের মানটা এখান থেকে নির্ণয় করতে পারে বলেছে। তাহলে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। ওকে, রুট ওভার এল বাই জি। তাহলে সেখান থেকে আমি জি এর মানটা নির্ণয় করব হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। আমি সব কিছুর মান জানি, এটার মধ্যে বসিয়ে দেবো, তাহলে আমাদের জি এর মানটা বের হয়ে আসবে। ওকে, এখন দেখি 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সরল দোলকের ববের ভর দেওয়া আছে। আচ্ছা, দোলকটি সাম্যাবস্থা থেকে 60 ডিগ্রি কোণে নিয়ে গেলে, যদি 60 ডিগ্রি কোণে নিয়ে গিয়ে ছেড়ে দেই, তাহলে ববের গতিশক্তি বের করো যেখানে এটি সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে। তার মানে সাম্যাবস্থা দিয়ে যখন অতিক্রম করবে তখন ওর গতিশক্তি কত থাকবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। এবং যখন সুতার সাম্যাবস্থার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন ওর গতিশক্তি কত সেটা আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে বলেছে। ওকে, এটা 9-10 করছি না তোমরা। যখন 60 ডিগ্রি কোণে থাকবে, টোটাল লেন্থটা দেওয়া আছে 1 মিটার, কারণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 মিটার। সিমিলার ওয়েতে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 1 মিটার। ওকে, এটা হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করব যে এখান থেকে যে এই পজিশনে যে আসছে এই যে এই যে হাইটটা, এই ফার্স্ট অফ অল আমরা এই হাইটটা মেজার করব। কেন আমরা হাইটটা মেজার করব? কারণ হাইটটা মেজার করলেই আমরা বিভব শক্তিটা পেয়ে যাব। ওকে, হাইটটা কিভাবে মেজার করতে পারি? আমাদের এখান থেকে দেওয়া আছে, এটা হচ্ছে অতিভুজ, এই ত্রিভুজটার এটা অতিভুজ আর এটা ভূমি, তার মানে হচ্ছে cos 60 ডিগ্রি ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে h ডিভাইডেড বাই 1। তার মানে সেখান থেকে আমি এইচ এর মানটা নির্ণয় করতে পারলাম। এইচ এর মানটা আমাদের নির্ণয় হবে হাফ, কারণ cos 60 এর মান হচ্ছে হাফ। ওকে, তাহলে ও কতটুকু উচ্চতায় আছে এখন দেখো, আমরা বের করলাম এইটুকু, এটা হচ্ছে হাফ। তো আমার উচ্চতা লাগবে যে আমি যখন ওকে টেনে ছেড়ে দিব ওর তাহলে কতটুকু উপরে উঠালাম ওকে, তাহলে সাম্যাবস্থা থেকেও কতটুকু উপরে উঠলো, এতটুকু পর্যন্ত উপরে উঠলো। তাহলে 1 মাইনাস, তা আমাদের মেইন এইচ হচ্ছে এইচ প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস এইচ ইকুয়ালস টু চলে আসবে কত, শুধুমাত্র হাফ। তাহলে দেখো আমার এখান থেকে ছেড়ে দেওয়ার সময় ওর যে বিভব শক্তিটা থাকবে সেই শক্তি নিয়েই ও এই পথটা অতিক্রম করবে। তার মানে এই পজিশনে ওর বিভব শক্তি ইকুয়ালস টু এই পজিশনে ওর কি আসবে, গতিশক্তির সমান। কারণ এখানে আমরা জানি যে সরল দোলকের প্রত্যেকটা অবস্থানে মোট শক্তির পরিমাণ সবসময় সমান। এই পজিশনে থাকলে ওর মোট শক্তিটা থাকে হচ্ছে বিভব শক্তিতে, আর এই পজিশনে থাকলে ওর সম্পূর্ণ শক্তিটাই থাকে হচ্ছে কী শক্তিতে, গতিশক্তিতে। তার মানে এর বিভব শক্তি ইকুয়ালস টু এর গতিশক্তি। তার মানে ওর বিভব শক্তিটা জানতে পারলেই ওর এই পজিশনে ওর গতিশক্তি কত সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে বিভব শক্তি হচ্ছে ইপি ইকুয়ালস টু mgh। আমার ববের ভর দিয়ে দেওয়া আছে কতটুকু, 300 গ্রাম। তাহলে 0.3 ইন্টু 9.8 ইন্টু এইচের মান হচ্ছে হাফ। এগুলো যখন আমরা বসাবো আমার এই মানটা চলে আসবে, মানটা চলে আসতেছে
মানটা চলে আসতে এসে 1.47 এত জুল, 1.47 জুল। যখন আমরা 60 ডিগ্রি করে থাকে তখন আমরা এই পজিশনে আমরা ইপি এর মানটা বের করলাম। তো এই ইপি ইকুয়ালস টু এই সাম্যাবস্থার ইকে, ইপি ইকুয়ালস টু ইকে, তাহলে ইকুয়ালস টু 1.47। যখন আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেম ম্যাথমেটিক্স জাস্ট এখানে আমার 30 ডিগ্রি বসে আসবে, তার জন্য এইচের মান যেটা বের হয় এটা, তারপর সেটা 1 থেকে মাইনাস করে দিতে হবে, এরপরে ওটা এখানে বসিয়ে দিতে হবে, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, একটি সরল দোলকের দোলন কাজ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? ঠিক আছে, তার মানে আমাদের জি এর মানটা কনস্ট্যান্ট রাখতে হলে আমাদের কিভাবে কার্যকরী দৈর্ঘ্যটাকে বাড়াতে হবে সেটা আমরা এখন এখান থেকে দেখব। তাহলে টি তো টি, আর টি প্রাইম যেটা, টি প্রাইম হচ্ছে 50% বাড়াতে হবে, তার মানে টি প্লাস 0.5t বাড়ানো, তাহলে টোটালটা হচ্ছে এটা, তাহলে 1.5t। ওকে, তাহলে টি এর সাথে যে সম্পর্কটা টি ইকুয়ালস টু 2π √L/g আর টি প্রাইম ইকুয়ালস টু 2π √L'/g, তাহলে টি প্রাইম হ্যাঁ টি প্রাইম বাই টি ইকুয়ালস টু √L'/L। ওকে, তাহলে L'/L ইকুয়ালস টু টি প্রাইম স্কোয়ার বাই টি। ওকে, তাহলে L প্রাইম বাই L ইকুয়ালস টু 1.5 ইন্টু টি এত হোল স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। ওকে, তাহলে 1.5 জানি না এখানে এত কিছু কি করছে, আমি রিয়েলি ডোন্ট নো। যাই হোক, 1.5কে স্কোয়ার করলে আমার আসে হচ্ছে 2.25, তাহলে এল প্রাইম এটা হচ্ছে এল। তাহলে আমার মেইন দৈর্ঘ্যটা যদি এত গুণ পর্যন্ত বাড়াই তাহলে আমার জি এর মানটা কনস্ট্যান্ট থাকে, মানে টাইমও বাড়াবো 0.5 আর হচ্ছে লেন্থ টোটালটা হবে এইটুকু। তাহলে আমাকে এখানে বলছে যে কত গুণ করতে হবে, তাহলে এল এর এত গুণ যখন আমি করব আর টাইমটাকেও আমি যখন 50% পর্যন্ত বাড়াই দিব তখন আমার জি এর মানটা কনস্ট্যান্ট থাকবে, জি এর মানটা কোনো চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, এখন আমি তোমার কাজ বলি। তোমার কাজটা হচ্ছে এখানে যে এই পর্যন্ত যে ম্যাথ আছে এই ম্যাথগুলোকে সবগুলো হচ্ছে তুমি করবা, এই ম্যাথগুলোকে সবগুলো করবা, যে প্রবলেম আসে আমাকে দেখাবা। ওকে।